আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাইয়াপুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। স্বাগতম তোমাদেরকে আমাদের আজকের ক্লাসে। তো দুপুরবেলা আসলে খাওয়া দাওয়ার পরে এখন 3টা বাজে। আশা করি খাওয়া দাওয়া শেষ করেছে। আজকে শুক্রবার, ছুটির দিন, তোমাদের প্র্যাকটিক্যাল আজকে নেই। তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুম পায়, তো যদি ঘুম পায়ও তবুও রিকোয়েস্ট থাকবে একটু 1-1.5 ঘন্টা আমাদের সাথে একটু যদি মনোযোগ সহকারে টাইমটা দিতে পারো, তাহলে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে যে প্রথম অধ্যায়টা আছে তাপগতিবিদ্যা, এই চ্যাপ্টারটা মেডিকেল স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে আমরা পড়ব সেটা আমি তোমাদেরকে একটু বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, গত দুটো ক্লাসে তোমরা একদিন বায়োলজি এবং একদিন কেমিস্ট্রি করেছো। আশা করা যায় সেই ক্লাসগুলো থেকে তোমরা এইটুকু ধারণা করতে পেরেছো যে আগামী দিনে যখন মেডিকেল অ্যাডমিশন কোচিং শুরু হবে তোমাদের আসলে কোন প্যাটার্নে পড়া উচিত। এইচএসসি এবং অ্যাডমিশনের প্রস্তুতি কিন্তু ভাইয়া একটু ডিফারেন্ট। হ্যাঁ, বিশেষ করে আমি যদি আজকের কথা বলি, ফিজিক্সটা তো আরও বেশি ডিফারেন্ট। তোমরা জানো যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় 100 মার্কের পরীক্ষা হয়। সেই 100 মার্কের মধ্যে 30 থাকে বায়োলজি থেকে, 25 থাকে কেমিস্ট্রি থেকে, 20 থাকে ফিজিক্স থেকে, আর ইংলিশ থেকে 15 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 10 মার্ক, এভাবে টোটাল 100 মার্ক। তো আমাদের আজকে যে ফিজিক্স পড়া সেখান থেকে মেডিকেল অ্যাডমিশনে 20 মার্ক থাকবে। তো 20-এর মধ্যে 20ই তুলতে পারবা যদি তুমি ফিজিক্সটা একটু বুঝে একটু ভালো করে প্র্যাকটিস করো, তাহলেই দেখা যায় 20-এ 20 খুব একটা কঠিন হয় না। বায়োলজি বা কেমিস্ট্রির সিলেবাসটা একটু বড়, তো মনোযোগ দিয়ে এবং খুব বেশি প্র্যাকটিস করার মাধ্যমে ভালো মার্কস ওঠানো গেলেও ফুল মার্কস ওঠানোটা একটু টাফ, কিন্তু ফিজিক্সের ব্যাপারটা একটু আলাদা। এখানে তুমি চাইলে পুরো মার্কস পাবা। ঠিক আছে, তো তোমরা যদি একটু খেয়াল করো, তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 পেপার মিলায় চ্যাপ্টার আছে কিন্তু 21টা। ফার্স্ট পেপারে 10টা, সেকেন্ড পেপারে 11টা। এই 21টা চ্যাপ্টারের মধ্যে থেকে প্রশ্ন আসবে 20টা মেডিকেলে। তার মানে ব্যাপারটা এমন ভাইয়া যে প্রত্যেক চ্যাপ্টার থেকে যদি একটা করে কোশ্চেন আসে, তবুও 20টা চ্যাপ্টার থেকে 20টা কোশ্চেন আসা সম্ভব। মানে এমন একটা চ্যাপ্টার থাকবে যেখান থেকে কোনো কোশ্চেন আসবে না। তো একটু প্যাথেটিক না ভাইয়া, এত বড় একটা চ্যাপ্টার পড়বো। এই তাপগতিবিদ্যা কত বড় একটা অধ্যায়, 60 পৃষ্ঠা, এত বড় একটা অধ্যায় পড়বো, মাত্র একটা প্রশ্ন কমন পাবো। আসলে ভাই অ্যাডমিশন জিনিসটাই এমন, অনেক পড়ার বিপরীতে রেজাল্ট কিন্তু খুব অল্পই আসে একটা চ্যাপ্টার থেকে। অনেক পড়বা কিন্তু প্রশ্ন আসবে অল্প, একটাই বলা চলে। ঠিক আছে, তো আসো আমি চেষ্টা করব যতটুকু পারা যায় তোমাদের এটা শেখানো যে কিভাবে ফিজিক্স পড়তে হবে। প্রথম কথা হচ্ছে ভাইয়া, এই যে আমি বললাম যে তাপগতিবিদ্যা একটা 60 বা 50 পৃষ্ঠার একটা অধ্যায়, এই সব পেজের সব পড়া কিন্তু তোমার অ্যাডমিশনের জন্য লাগবে না, বলতে গেলে ম্যাক্সিমামই লাগবে না। একটা পেজে যদি 15-20টা লাইন থাকে, সর্বোচ্চ 1 থেকে 2টা লাইন তোমার অ্যাডমিশনের জন্য দরকার হবে, এবং ওই 2টা লাইন কি হবে সেটা আমরা তোমাদেরকে দেখাবো। এতদিনে আশা করি তোমরা নিজেরাও বুঝেছো যে কোন টপিকটা বা কোন লাইনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আর আমরা তো আছি তোমাদের সাথে। ঠিক আছে, আমাদের গাইডলাইন এবং তোমাদের পূর্ব অভিজ্ঞতা সব মিলায় আশা করা যায় একটা ভালো প্রস্তুতি তোমরা নিতে পারবে। ঠিক আছে, তো আসো তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটার ইম্পর্টেন্স কেমন দেখি। তো নর্মালি তোমাদেরকে তো আমি বললাম যে প্রতি বছর একটা করে কোশ্চেন আসবে একটা চ্যাপ্টার থেকে, এভাবে 20টা চ্যাপ্টার থেকে 20টা কোশ্চেন। বাট এটা নর্মাল নিয়ম হলেও এর ব্যতিক্রম হয়, কখনো কখনো কোনো একটা চ্যাপ্টার থেকে 2টা বা 3টা প্রশ্ন চলে আসে, আর অন্য অনেক চ্যাপ্টার আছে যেগুলো থেকে প্রশ্নই আসে না। কিন্তু তাপগতিবিদ্যা এমন একটা চ্যাপ্টার, এই থার্মোডায়নামিক্স, যেখান থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন আসেই 2টা কিংবা 3টা প্রশ্ন আসতে দেখা গেছে। যেমন খেয়াল করলে দেখবে 2023-24 সালে তোমাদের আগের বছরে এখান থেকে 3টা প্রশ্ন আসছে। ঠিক আছে, এই একটা চ্যাপ্টার থেকে 3টা প্রশ্ন আসছে ফিজিক্সের। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স অনেক বেশি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা কোনোভাবেই আমরা বাদ দিতে পারবো না। এমনিতে আমরা এইচএসসিতেও অনেক ভালোভাবে এই চ্যাপ্টার পড়েছি আশা করা যায়। তো আসো, তাপগতিবিদ্যা কাকে বলে? ফিজিক্সের তো অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে থার্মোডায়নামিক্স একটা, যে ব্রাঞ্চে তাপ এবং যান্ত্রিক শক্তির পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় তাপগতিবিদ্যা। তোমরা জানো যে শক্তির কোনো ধ্বংস বা সৃষ্টি নেই, এটাকে শুধু রূপান্তর করা যায়। তো এই যে তাপগতিবিদ্যা, এইখানে আমরা তাপ শক্তিকে কীভাবে যান্ত্রিক শক্তিতে
অথবা যান্ত্রিক শক্তিকে কিভাবে তাপ শক্তিতে রূপান্তর করা যায় সেটা নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আচ্ছা, তো সংজ্ঞা এটা লাগবে না। আসো, এখান থেকে আমাদের প্রথম পড়া শুরু হচ্ছে। এই চ্যাপ্টারের প্রথমে আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার রাখা উচিত, তাপ এবং তাপমাত্রা কী জিনিস। একই জিনিস না অবশ্যই, হিট অ্যান্ড টেম্পারেচার। ঠিক আছে, তো খেয়াল করো, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, শক্তির 9টা রূপভেদ আছে, তার মধ্যে তাপ শক্তি একটা, আর তাপমাত্রা হচ্ছে একটা অনুভূতি। এদের মধ্যে থেকে কীরকম প্রশ্ন আসতে পারে? আমরা পরীক্ষা প্রশ্ন দিতে পারি, নিচের কোনটি তাপ সম্পর্কে সঠিক নয়? বস্তুর উষ্ণতা বৃদ্ধি করে, এ নম্বর অপশন। বি নম্বর আয়তন বৃদ্ধি করে, সি নম্বর গতিশক্তি বৃদ্ধি করে, ডি নম্বর তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। তাহলে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে কথাটা তাপের বৈশিষ্ট্য নয়, তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে তাপমাত্রা। কীরকম? ধরো তোমার হাতে একটা বস্তু আছে যেটা গরম, তার মানে তার তাপমাত্রা বেশি। আরেকটা হাতে আরেকটা বস্তু আছে যেটা ঠান্ডা, তার মানে তার তাপমাত্রা কম। এই দুটো বস্তুকে যদি আমরা একত্রিত করি তাহলে গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে যাবে। তো এই যে গরম বস্তু থেকে তাপ ঠান্ডা বস্তুতে গেল, এটা নির্ধারণ করবে তাপমাত্রা। এই যে বস্তুটা গরম আর এই যে বস্তুটা ঠান্ডা, এই ঠান্ডা আর গরম যে বলছি, এইটা অনুভূতি আমরা বুঝতে পারি, এইটা তাপমাত্রা দ্বারা প্রকাশ করতে পারি। ধরো এই বস্তুর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা গরম, এটা ঠান্ডা, এবং তাপ এখান থেকে এখানে আসবে, 100 থেকে 0 ডিগ্রিতে আসবে। ঠিক আছে, তাহলে তাপ এক প্রকার শক্তি। তাপ কি করে? কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি করে, কোনো বস্তুর আয়তন বৃদ্ধি করে, কোনো বস্তুর গতিশক্তি বৃদ্ধি করে। আর তাপমাত্রা কি করে? তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটাই মূল কথা, তাপ কোন দিকে যাবে, তাপের অভিমুখ কোন দিকে হবে সেটা নির্ধারণ করে। ওকে, তাহলে আমরা দেখলাম যে তাপমাত্রা এবং তাপ কী জিনিস। এখান থেকে একটা কোশ্চেন হতে পারে, যেটা আমি তোমাদেরকে বললাম যে নিচের কোনটি তাপের বৈশিষ্ট্য নয়, এভাবে। ঠিক আছে, তোমাদের বইয়ের প্রথম পেজেই তাপমাত্রার ধারণা নিয়ে একটা টপিক আছে, সেই টপিক থেকে আমরা এই প্রশ্নটা দিতে পারি। ঠিক আছে, এর পরের পেজে তোমাদের আছে তাপীয় সমতা। তোমরা তোমাদের বই দেখতে পারো, আমি বইয়ের সিকোয়েন্স অনুযায়ী আগাবো। ওকে ভাই, তাপীয় সমতা মানে কি? সমতা মানে তো তোমরা বোঝো, ইকুয়ালিটি, সব জায়গায় সমান, নারী পুরুষ সমতা, আমরা অনেক একটা শব্দ শুনি, তাই না? তো এখানে তাপীয় সমতা মানে যদি একাধিক বস্তু সংযুক্ত থাকে, তাদের মধ্যে যদি তাপীয় অবস্থা বিরাজ করে, তাহলে তাদের মধ্যে একই তাপ বিরাজ করবে। ধরো এ বি সি 3টা বস্তু ছিল, শুরুতে এখানে মনে করো 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, এখানে মনে করো 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, এখানে মনে করো 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল। আমরা যদি এদেরকে সংযুক্ত অবস্থায় রাখি তাহলে তারা তাপীয় সাম্য অবস্থায় পৌঁছাবে, অর্থাৎ 3টারই তাপমাত্রা সমান হবে। এর চেয়ে এটা 100-র চেয়ে কমবে, এটা 80-র চেয়েও কমতে পারে, আবার এটা 60-এর চেয়ে বাড়বে, একটা ব্যালেন্স অবস্থায় আসবে। এটাকে বলা হয় তাপীয় সমতা, থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে যদি একাধিক বস্তু সংযুক্ত থাকে, যেখানে তারা তাপের আদান প্রদান করতে পারবে, এভাবে সংযুক্ত থাকে, তাহলে তারা যদি কোনো তাপের আদান প্রদান না করে, বুঝতে হবে তাদের তাপমাত্রা সমান, তাদের তাপমাত্রা সমান। এই কনসেপ্টের উপর ভিত্তি করে তাপগতিবিদ্যার 0তম সূত্র এসেছে। আমরা একটু পরেই পড়ব। তাপগতিবিদ্যায় 3টা সূত্র আছে, 0তম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র। তো প্রথমেই আমরা পড়ছি 0তম সূত্র। সূত্রটা মুখস্থ করার প্রয়োজন নেই, অ্যাডমিশনে সংজ্ঞা আসবে না, তবে আমরা ধারণা নেওয়ার জন্য একটু পড়তে পারি। এই কথাটা ইম্পর্টেন্ট যে তাপগতিবিদ্যার 0তম সূত্র প্রদান করেছেন কে? R.H. ফাউলার, ওনার নাম তপন স্যারের বইতে আছে, ওনাকে দেখতে পাচ্ছ। ওনার চেহারা মনে রাখতে হবে না, নাম মনে রাখলেই হবে। সূত্রের বিবৃতি মুখস্থ করার দরকার নেই, শুধু পড়ার জন্য। হ্যাঁ, যদি দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে সংযুক্ত থাকে এবং এখানে যদি তাপীয় সাম্যাবস্থা থাকে, তাহলে বুঝতে হবে যে পরস্পরের মানে এরা কোনো তাপের আদান প্রদান করবে না। হ্যাঁ, যাই হোক, প্রয়োগ কি? থার্মোমিটার খুবই ইম্পর্ট্যান্ট। এটা পরীক্ষায় বছর দিয়েক আগে এসেছিল যে থার্মোমিটার তৈরি করা হয়েছে তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর ভিত্তি করে? 0তম সূত্রের উপর ভিত্তি করে। দ্বিতীয় পেজ থেকে একবারই, তোমাদের বইয়ের দ্বিতীয় পেজ থেকে একবারই অ্যাডমিশনের প্রশ্ন এসেছে, সেটা ছিল এইটা, যে কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে? তাপগতিবিদ্যার 0তম সূত্রের উপর। আবার আসতে পারে যে 0তম সূত্রের প্রদান করেন কে? R.H. ফাউলার। ঠিক আছে, এখন যে আমরা দেখলাম যে এই সূত্রের উপর থার্মোমিটার তৈরি করা হয়েছে, দেন আসলে থার্মোমিটার জিনিসটা কী ভাইয়া? থার্মোমিটার জিনিসটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের মেশিন।
যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা নির্ভুলভাবে পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলা হয়। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারো থার্মোমিটার দিয়ে তো তাপমাত্রা পরিমাপ করা হয়, তাপ পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? তাপ পরিমাপ করা যায় কোন যন্ত্র দিয়ে? আমরা কি এটা জানি? তাপ পরিমাপক যন্ত্র, দেখি তোমাদের উত্তর। তাপ পরিমাপক যন্ত্র কোনটা? ক্যালোরিমিটার। গুড। তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে, তোমরা যারা জানো না তারা লিখে নিতে পারো, ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার দিয়ে আমরা তাপ পরিমাপ করতে পারি, ক্যালোরিমিটার। তাহলে তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটার দিয়ে, তাপ পরিমাপ করা হয় ক্যালোরিমিটার দিয়ে। থার্মোমিটারের সংজ্ঞা লাগবে না, শুধু পড়ার জন্যই। আচ্ছা, এখানে দুটো কথা আছে, উষ্ণতামিতি ধর্ম ও উষ্ণতামিতি পদার্থ। এটা একটু বেসিক জিনিস, জাস্ট জেনে রাখতে হবে অন্য পড়া বোঝার জন্য। বস্তুর তাপমাত্রার পরিবর্তনে বস্তুর যেসব ধর্ম পরিবর্তিত হয় সেগুলো হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। মানে বস্তুর যেসব ধর্ম তাপমাত্রার উপর নির্ভর করে। যেমন গ্যাসের আয়তনের কথা বলতে পারো, তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা কমালে গ্যাসের আয়তন কমে। তাহলে গ্যাসের আয়তনের প্রসারণ সংকোচন একটা উষ্ণতামিতি পদার্থ, উষ্ণতামিতি ধর্ম। আর এই যে গ্যাসের তাপমাত্রা বাড়ানোর কারণে আয়তন বাড়ছে বা কমছে, গ্যাসটা তো একটা পদার্থ, এটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। যেসব পদার্থের বিভিন্ন ধর্ম পরিবর্তন হয় সেগুলো হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। ঠিক আছে, সরি, উষ্ণতামিতি পদার্থ। যেমন যদি বলি যে গ্যাসের তাপমাত্রা বাড়ানো হলো, ফলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাইল, তাহলে গ্যাস কি উষ্ণতামিতি পদার্থ হলো না? হ্যাঁ, গ্যাস হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। এখন তোমাকে যদি বলি মাটি, মাটি কি উষ্ণতামিতি পদার্থ হতে পারে? তুমি মাটির তাপমাত্রা 10 ডিগ্রি 20 ডিগ্রি সেলসিয়াস বাড়াও বা কমাও, কি চেঞ্জ দেখতে পাবা? খুব বেশি চেঞ্জ দেখা যাবে না। তাহলে মাটি উষ্ণতামিতি পদার্থ ওইভাবে বলা যাচ্ছে না। তো ঠিক আছে, উষ্ণতামিতি ধর্ম হচ্ছে বস্তুর যেসব ধর্ম তাপমাত্রার সাথে বাড়ে কমে, আর যেসব পদার্থের ধর্মগুলা বাড়ে কমে তাদেরকে বলা হয় উষ্ণতামিতি পদার্থ। ঠিক আছে, ওকে। এরপরে আসো বিভিন্ন থার্মোমিটারের বৈশিষ্ট্য। আমরা থার্মোমিটার দেখলাম যেটা তাপমাত্রা পরিমাপ করে। এটা অনেক রকমের থার্মোমিটার থাকতে পারে, যেমন পারদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার, থার্মোকাপল থার্মোমিটার। এই তিনটা থার্মোমিটারের নাম তোমাদের বইতে দেওয়া আছে, তো আমরা এই তিনটা নিয়েই পড়ব। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই পারদ থার্মোমিটার, এটা তোমরা বাসায় সবাই দেখেছো, জ্বর মাপো যেটা দিয়ে, ওটা পারদ থার্মোমিটার। ঠিক আছে, এখানে উষ্ণতামিতি ধর্ম হচ্ছে পারদ যখন প্রসারিত হয় আমরা বুঝতে পারি তাপমাত্রা বেড়েছে, আর উষ্ণতামিতি পদার্থ হচ্ছেন পারদ নিজেই। রোদ থার্মোমিটারে উষ্ণতামিতি ধর্ম হচ্ছে পরিবাহীর রোদ, আর উষ্ণতামিতি পদার্থ হচ্ছে প্লাটিনাম। যেমন এই থার্মোমিটারটা দেখো, এই ধাতুটা হচ্ছে প্লাটিনাম, এটা যখন উষ্ণতা বিশিষ্ট কোনো পদার্থে টাচ করানো হয় তখন এই প্লাটিনাম ধাতুটা রোধের মাধ্যমে, রোধ বাড়ছে না কমছে সেটার মাধ্যমে তাপমাত্রা পরিমাপ করে। তোমরা জানো পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি পাইলে রোধ কি হয় বলো দেখি? 8 অধ্যায়ের পড়া, সরি 10 অধ্যায়ের সেমিকন্ডাক্টর। তাপমাত্রা বৃদ্ধি পাইলে, আচ্ছা অন্য চলতরিতেও আছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ বৃদ্ধি পায়, আর তাপমাত্রা হ্রাস পাইলে রোধ হ্রাস পায়। এই নীতিতে প্লাটিনাম রোধ থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ করে। তাহলে প্লাটিনাম রোধ থার্মোমিটারে উষ্ণতামিতি পদার্থ হচ্ছে প্লাটিনাম, আর উষ্ণতামিতি ধর্ম হচ্ছে রোধ। ঠিক আছে, পরীক্ষায় আমি তোমাদেরকে প্রশ্ন দিতে পারি যে রোধ থার্মোমিটারের উষ্ণতামিতি পদার্থ কোনটি? তুমি কি বলবা? অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, মার্কারি, আয়রন। তাহলে রোধ থার্মোমিটারে উষ্ণতামিতি পদার্থ হচ্ছে প্লাটিনাম। আবার বলতে পারি
যে প্লাটিনাম থার্মোমিটারে উষ্ণতামিতি ধর্ম কোনটি? তাহলে তুমি জানো যে প্লাটিনাম থার্মোমিটারে উষ্ণতামিতি ধর্ম হচ্ছে রোধ। এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে। তাহলে এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা তোমাদেরকে আমি বললাম যে কিভাবে বলতে পারে রোধ থার্মোমিটারের উষ্ণতামিতি পদার্থ কোনটা অথবা প্লাটিনাম থার্মোমিটারের উষ্ণতামিতি ধর্ম কোনটা। থার্মোকাপল থার্মোমিটার বা তাপ তড়িৎ থার্মোমিটার, এখানে উষ্ণতামিতি ধর্ম হচ্ছে তাপীয় তড়িৎচালক বল, আর এখানে উষ্ণতামিতি পদার্থ হচ্ছে দুটা ধাতু এখানে উষ্ণতামিতি পদার্থ হিসেবে ব্যবহৃত হয়, তাই এটাকে থার্মোকাপল বলা হয়। কাপল মানে তো বুঝছো জোড়া, ঠিক আছে? তো তোমরা কি বলতে পারবা এই যে তড়িৎচালক বল কথাটা এর আর কোনো প্রকাশ আছে কিনা, এর আর কোনো নাম আছে কিনা? তড়িৎচালক বল হ্যাঁ, ইএমএফ, ভেরি গুড, ইলেকট্রোমোটিভ ফোর্স, অনেকেই পারছো। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ তড়িৎচালক বল। তো পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে থার্মোকাপল থার্মোমিটারের উষ্ণতামিতি ধর্ম কোনটি? প্রসারণ, রোধ, ইএমএফ, আয়তন বা এরকম কিছু। তাহলে ইএমএফ তুমি তখন বলতে পারো না ভাইয়া আমরা তো পড়েছি থার্মোকাপল থার্মোমিটারে উষ্ণতামিতি ধর্ম তড়িৎচালক বল, ওটা তো নাই অপশানে। না বাবা, তোমাকে জানতে হবে যে তড়িৎচালক বলের আরেক নাম ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। তোমরা এটার পাশে ইএমএফ লিখে রাখতে পারো, ঠিক আছে? তাহলে থার্মোমিটার থেকে এই প্রশ্ন আসতে পারে। পাইরোমিটার আরেকটা থার্মোমিটার, একে বিকিরণ পাইরোমিটারও বলা হয়, কারণ বস্তুর বিকিরণকে কাজে লাগিয়ে, বিকিরণ ধর্মকে কাজে লাগিয়ে এই থার্মোমিটার তাপমাত্রার পরিমাপ করে। সাধারণত অনেক বেশি উত্তপ্ত বস্তুর তাপমাত্রা পরিমাপের জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়। যেমন 500 ডিগ্রি সেলসিয়াসের ওপরের তাপমাত্রা পরিমাপের জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়। উদাহরণ হতে পারে সূর্যের তাপমাত্রা। 500 ডিগ্রি সেলসিয়াস মানে তো অনেক, পানি ফুটে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমরা চিন্তাও করতে পারি না 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত হবে, না অনেক গরম। তাহলে 500 ডিগ্রির উপরে তাপমাত্রাগুলো পাইরোমিটার দিয়ে নির্ণয় করা হয়, যেমন সূর্যের তাপমাত্রা, ঠিক আছে? তাহলে এটা বলো, মানুষের দেহের তাপমাত্রা কি পাইরোমিটার দিয়ে পরিমাপ করা যায়? তোমাদের কি মনে হয় বলো তো, মানুষের দেহের তাপমাত্রা কি পাইরোমিটার দিয়ে নির্ণয় করা যায়? মানুষের দেহের তাপমাত্রা কি পাইরোমিটার দিয়ে নির্ণয় করা যায়? কেউ বলেছ যায়, কেউ বলেছ যায় না। দেখি আর কে কি বলো। আমরা যা পড়েছি সেখান থেকেই বললেই হবে। আমাদের শরীরের তাপমাত্রা কি 500-র উপরে ওঠে নাকি? তুমি তো পুড়ে তোমার শরীরের তাপমাত্রা যদি 500-র উপরে হয় তা তুমি কি বলবা যে মেরে করিব মত আও মে তুমি বরবাদ কর দুঙ্গা, তাই না? এরকম কিছু, হ্যাঁ আমার কাছে আসলে আমি তোমাকে পুড়াই ফেলবো, জ্বালাই ফেলবো। যাই হোক, একটা বিগ নো। ওকে, মানুষের বডির তাপমাত্রা পাইরোমিটার দিয়ে নির্ণয় করা যায় না, ঠিক আছে? ওকে, এরপরে আসো স্কেল সমূহ। আমরা থার্মোমিটার পড়লাম, এই থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপের স্কেল আছে, যেমন সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, ঠিক আছে? এখানে নিম্ন স্থিরবিন্দু, উচ্চ স্থিরবিন্দু, মৌলিক ব্যবধান নামে 3টা বেসিক টার্ম আছে। সহজ কথায় যে তাপমাত্রায় পানি বরফে পরিণত হয় তাকে নিম্ন স্থিরবিন্দু বলে। তোমরা বলো তো এই তাপমাত্রাটা কত? কত তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়?
হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়, সেটা কোন তাপমাত্রা? 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আর এই দুই তাপমাত্রার মধ্যবর্তী ব্যবধানকে বলা হয় মৌলিক ব্যবধান। ঊর্ধ্ব আর নিম্ন স্থির বিন্দুর ব্যবধান হচ্ছে মৌলিক ব্যবধান। যেমন আমরা যদি সেলসিয়াস স্কেলের কথাটাই বলি, হ্যাঁ, এখানে নিম্ন স্থির বিন্দু 0, ঊর্ধ্ব স্থির বিন্দু 100। ঠিক আছে, আর যদি ক্যালভিনের কথা বলি তাহলে তার নিম্ন স্থির বিন্দু হচ্ছে 273 ক্যালভিন, ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে 373 ক্যালভিন। আর ফারেনহাইটের ক্ষেত্রে যদি বলি নিম্ন স্থির বিন্দু 32, ঊর্ধ্ব স্থির বিন্দু 212। এটার স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো, পরে কাজে লাগবে। তো এখন আমরা জানি যে সেলসিয়াস স্কেলের মৌলিক ব্যবধান হচ্ছে 100, কারণ এই দুই ঘরের মধ্যে পার্থক্য 100 ঘর। তোমরা বলো এবার কেলভিন স্কেলের মধ্যে মৌলিক ব্যবধান কত? মৌলিক ব্যবধান কি জিনিস? ঊর্ধ্ব আর নিম্ন স্থির বিন্দুর পার্থক্যটাই হচ্ছে মৌলিক ব্যবধান। তাহলে সেলসিয়াসের মৌলিক ব্যবধান কত? এটাও 100। 273 আর 373-এর পার্থক্য হচ্ছে 100। ইম্পর্টেন্ট, দেখি কে পারে। ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান কত? ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান 180। 212 থেকে 32 বিয়োগ দিলে 180 হয়। ঠিক আছে, তাহলে এই তিনটার মৌলিক ব্যবধান লাগবে। সেলসিয়াস আর ক্যালভিনে তো 100 মৌলিক ব্যবধান, ফারেনহাইটেরটা বেশি ইম্পর্টেন্ট, এখানে 180। ঠিক আছে, ওকে। এখানে তিনটা স্কেলের মধ্যে অন্তর সম্পর্ক দেওয়া আছে। হ্যাঁ, সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে ক্যালভিনে তাপমাত্রা রূপান্তর করতে চাইলে করা যায় এই সমীকরণের মাধ্যমে। ওকে, তো এখন আমরা দেখব যে কিভাবে পরীক্ষায় ছোট ছোট ম্যাথ আসতে পারে এবং সেগুলো কিভাবে সলভ করা যায়। যে কোনো দুটা থেকে ম্যাথ আসবে, বলবে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রা? তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান কত দেখাবে বলো? আমরা কি করব, সিম্পলি সেলসিয়াসের জায়গায় 30 বসাবো। 30 নিচে 5, এদিকে f - 32 আর এদিকে 9। 5 দিয়ে 30-কে ভাগ দিলে 6 হয়, 6 9 54 হয়। 54 ইকুয়াল টু f - 32, তাহলে f ইকুয়াল টু 54 প্লাস 32 মানে 86 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান হলো 86। গুড, এই তো হয়েছে। তাহলে এখন এটা মুখস্থ করতে হবে, তাই না, যে কোনটা থেকে কি সমীকরণ, যেটাই চাইবো সেটাই তোমরা বলবা। আমরা এটাও বলতে পারি যে 30 ডিগ্রি ফারেনহাইটে কেলভিন স্কেলের মান কত। এটা একটু বড় ক্যালকুলেশন হয়ে যাবে, বাট সম্ভব। পরীক্ষার সময় ভালো করে বলে রাখছি একটা পরবর্তী মানে গুরুত্বপূর্ণ নির্দেশনা, সেটা হচ্ছে যে পরীক্ষার সময় মেডিকেল অ্যাডমিশনের সময় খুব কম থাকে, 60 মিনিট থাকে মাত্র। পরীক্ষার প্রশ্ন থাকে 100টা প্রশ্ন মাত্র 60 মিনিটে শেষ করতে হবে। তো যদি তুমি কোনো অঙ্ক পাও, ম্যাথ আসে, যেমন এটাই বললো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলের মান কত, তাহলে এটা একটু বড় ক্যালকুলেশন। তো ওইটা তোমার একটু পরে করলে ভালো হয়। মানে প্রথমেই তুমি যখন খুব দ্রুত যেটাই পারছো সেটাই দাগাই দিচ্ছ, ওই সময় তোমার কোনো একটা ম্যাথে থেমে যাওয়া উচিত না। ম্যাথ থাক, ওটাকে বাদ দাও, পরে দাগানো যাবে। তুমি আগে 1 থেকে 100 পর্যন্ত চলে যাবা, যেগুলো পারো শুধু সেগুলো দাগাতে। হইতে পারে তুমি 100টার মধ্যে 50টা পারো, এক দেখাতেই পারো, তোমার একদম গ্যারান্টি পারা জিনিস, আমি এটা জানি 100% শিওর। সেগুলো তুমি প্রথমে দাগাই ফেলবা। দেন এই 100টার মধ্যে 50টা দাগাতে হয়তো বা তোমার 35 মিনিট সময় লাগবে। 35 মিনিটে 50টা দাগানো কোনো ব্যাপার না। থাকলো বাকি আরও 25 মিনিট। এই 25 মিনিট তুমি আবার 1 নম্বর দিক থেকে ফেরত আসছো।
যেগুলো স্কিপ করে গেছিলা সেগুলো কোনগুলো স্কিপ করছো, যেটা প্রথম দেখাতে পারো নাই, বা যেটা ম্যাথ আসছে, বা যেটা একটু কমন পড়ে নাই, এগুলো তো বাদ দিছো, সেগুলো নিয়ে এবার চিন্তা করো, এবার ম্যাথ করো। বা এবার যেটা তোমার কঠিন মনে হয়েছিল প্রথমবার পড়াতে সেটা চিন্তা করো। এই সময় ম্যাথ করতে হবে, প্রথমবার ম্যাথ করা যাবে না, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এবার একটা কোশ্চেন দিই তোমাদেরকে, সেটা হচ্ছে এটা কত হবে বলো? তোমাদের জানা আছে এটা কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়? এটা এটা একটা ম্যাথ আছে তোমাদের বইয়ে 5 নম্বর পেজে, এবং এটা বছর খানেক আগে মেডিকেল অ্যাডমিশনে এসেছিল। কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান একই হয়? এটা মুখস্থ করে রাখাটাই ভালো। -40 ডিগ্রি সেলসিয়াস আর -40 ডিগ্রি ফারেনহাইট, এই দুটো টেম্পারেচার সেম, একই ফিল হবে। ঠিক আছে, অ্যান্ড এটা ম্যাথ করেও বের করা যায়, তবে মুখস্থ রাখাটাই ভালো, কারণ মেডিকেল অ্যাডমিশনের সময় খুব কম থাকে, তুমি অঙ্ক করে বের করতে গেলে অনেক সময় লেগে যাবে। আচ্ছা, এইটা এক দেখাতেই কে কে বলতে পারো দ্রুত ঝটপট? 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান কত ফারেনহাইট? দেখো 37 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের বডি টেম্পারেচার, তোমরা সবাই জানো আমাদের বডির তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটাই সেলসিয়াস থেকে যদি তুমি ফারেনহাইটে কনভার্ট করো, যখন জ্বর মাপো কত তাপমাত্রা হলে বোঝো না জ্বর আসে নাই, আমার বডির টেম্পারেচার নর্মাল, কত ফারেনহাইট? এই যে 98.6, 98.4 বা 6 বলো, সমস্যা নাই, 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো এই তুমি যদি ম্যাথ করতে যাও 37 বসায় দাও সেলসিয়াসের জায়গায়, ধরো 37/5 = F - 32/9, অ্যান্সার কিন্তু ওই 98ই আসবে। কিন্তু এই অঙ্ক করা খুব টাফ, 5 দিয়ে 37কে কাটতে হবে, একটা ভগ্নাংশ পাওয়া যাবে, সেটা দিয়ে 9 গুণ দিতে হবে, আরেকটা ভগ্নাংশওয়ালা বড় সংখ্যা আসবে, তাই না? তো এইখানে কিছু সময় বুদ্ধির প্রয়োগ করতে হবে ভাইয়া, এটাই যত প্র্যাকটিস করবা তত বাড়বে। যেমন তোমার মাথায় এটা আসা উচিত, আরে 37 ডিগ্রি সেলসিয়াস তো আমার বডি টেম্পারেচার, আর আমার বডি টেম্পারেচার সেলসিয়াসে 37 হলে ফারেনহাইটে 98 হয়, আমি বাসায় এটা জ্বর মাপে দেখছি, তাহলে 98.6, এটা কিন্তু অ্যাডমিশনে আসা প্রশ্ন, ঠিক আছে? ওকে, এবার আসো ক্লিনিক্যাল থার্মোমিটার, যেটা দিয়ে আমরা বাসায় জ্বর মাপি, এটা ফারেনহাইটে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা রেঞ্জ কত? 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? এবং এটা দিয়ে যেহেতু আমাদের বডির সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়, এটাকে চরম থার্মোমিটারও বলা হয়। ওকে, এবার আসো পানির তৈলবিন্দু, আরেকটা টপিক। তোমরা সবাই জানো ট্রিপল পয়েন্ট কোন জিনিস? যে তাপমাত্রায় একটা পদার্থ কঠিন, তরল, বায়বীয় যে কোনো অবস্থায় থাকতে পারে তাকে বলা হয় ত্রৈধবিন্দু বা ট্রিপল পয়েন্ট। পানির ত্রৈধবিন্দু কত? এটা 273.16 কেলভিন, ঠিক আছে, পানির ত্রৈধবিন্দু। আচ্ছা বলো তো 273.16 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস? এটা তো জানা জিনিস, 0 ডিগ্রি সেলসিয়াস বা 0.16 ডিগ্রি সেলসিয়াস, এটা পানির ত্রৈধবিন্দু। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পানি, কঠিন, তরল, বায়বীয় 3 অবস্থাতে থাকে, তাই না? ঠিক কি না? আসলেই ঠিক। আদৌ কি দেখছো তোমরা দেখছো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কঠিন থাকে, আবার তরল থাকে, আবার বায়বীয় থাকে? এটা কি পসিবল? আসলেই পসিবল, এই জন্যই তো বলতেছে না ত্রৈধবিন্দু। প্রথম কথা একটু মনে রাখবা, পানির ত্রৈধবিন্দু পরিমাপ করা হয় 4.58 মিলিমিটার মার্কারি এই চাপে। আমাদের বর্তমানে তুমি যেখানে আছো, যে আবহাওয়ায় আছো, সেখানে চাপ কত মিলিমিটার মার্কারি জানো? স্বাভাবিক চাপ কত মিলিমিটার মার্কারি?
ভাই অফলাইন ক্লাস কবে স্টার্ট হবে আমাদের? তোমাদের অ্যাডমিশনের ক্লাস আমরা ইনশাআল্লাহ সেপ্টেম্বরের শুরুতেই শুরু করব, সেপ্টেম্বরের ফার্স্ট উইকেই ইনশাআল্লাহ শুরু হবে। হ্যাঁ আমাদের এখানে নর্মালি 760 মিলিমিটার মার্কারি হয়, তাই না? আর পানির তরুবিন্দুর জন্য লাগবে 4.58 মিলিমিটার মার্কারি চাপ, মানে একটু নিম্ন চাপে তরুবিন্দুটা নির্ণয় করতে হবে। এবং তোমরা যদি খেয়াল করো আসলে কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি কঠিন তরল এবং বায়বীয় অবস্থায় থাকে। সিম্পলি বলি যে ধরো পানি তরল পদার্থ, সে কঠিন বরফে পরিণত হয় কত তাপমাত্রায়? 0 ডিগ্রিতে, মানে কঠিন হয়ে গেল। আবার বরফ গলে পানিতে পরিণত হয় কত তাপমাত্রায়? 0 ডিগ্রিতে, মানে 0 ডিগ্রি টেম্পারেচারে সে কঠিনও থাকে আবার তরলও থাকে। আবার তোমরা যদি বরফের দিকে তাকাও দেখবে বরফ থেকে ধোঁয়া উঠছে, জলীয় বাষ্প, বায়বীয় অবস্থা। তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 273.16 কেলভিন তাপমাত্রায় পানি কঠিন তরল বায়বীয় একসাথে থাকে, যেটাকে বলা হয় পানির তরুবিন্দু। এই যে দেখতে পাচ্ছ এটাই পানির তরুবিন্দু। পানি এখানে কঠিন আছে, তরল আছে, আবার বায়বীয়, 3 অবস্থাতেই আছে। ঠিক আছে, ওকে। এবার আসলে তাপগতীয় সিস্টেম বা ব্যবস্থা। তাপগত চলরাশি কি কি আছে যেগুলো আমরা থার্মোডাইনামিক্সে অঙ্ক করার সময় ইউজ করি? চাপ, আয়তন, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, এন্ট্রপি, হ্যাঁ এগুলা। আর তাপগতীয় স্থানাঙ্ক আছে চাপ, আয়তন, পরম তাপমাত্রা, ওই যে পি ভি টি, প্রেশার, ভলিউম, টেম্পারেচার, তাপগতীয় স্থানাঙ্ক। ও তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা তাহলে 0তম সূত্র শেষ করলাম। 0তম সূত্র শেষ করার আগে তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, যেগুলো পড়া আমরা পড়লাম সেখান থেকে বলো তো মনে আছে কি না যে থার্মোকাপল থার্মোমিটারের উষ্ণতা মিতি ধর্ম কোনটা? সংক্ষেপে তাকে আমরা কি বলবো? থার্মোকাপল থার্মোমিটারের উষ্ণতা মিতি ধর্ম কোনটা? হ্যাঁ ভেরি গুড, অনেকে পেরেছো। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এই তো সুন্দর মনে আছে। এবার বলো কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে? ওকে গুড, 0তম সূত্র। মাশাআল্লাহ, অন্তত ভালোই স্মৃতিশক্তি। আসো মেডিকেলে আসো, মেডিকেলে খুব স্মৃতিশক্তি লাগে বুঝছো। আচ্ছা এরপরে বলো পানির ত্রৈধবিন্দু পরিমাপ করা হয় কত চাপে? আচ্ছা হ্যাঁ, 4.58 মিলিমিটার মার্কারি, এই চাপে। গুড। আচ্ছা ছবি তো পারতেছো, কঠিন ধরি। কঠিন কি ধরবো? রোদ থার্মোমিটারে উষ্ণতা মিতি পদার্থ কোনটা? বাপরে, প্লাটিনাম। ঠিক আছে, রো থার্মোমিটার উষ্ণতা মিতি পদার্থ হচ্ছে প্লাটিনাম। তাহলে আমাদের 0তম সূত্র শেষ হলো। আসলে আমরা প্রথম সূত্রটা শুরু করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আবিষ্কারক বিজ্ঞানী জুল। জুলকে তোমরা দেখতে পাচ্ছ, অনেক কিছু আবিষ্কার করেছেন উনি। হ্যাঁ উনি বলেছেন তাপ এবং কাজ পরস্পর রূপান্তর হতে পারে। সবাই বলছে বুঝি নেই, কি বললেন? উনি বলছে আরে ভাই তাপকে কাজে আর কাজকে তাপে রূপান্তর করা যায়। সবাই বলছে তাই নাকি? জুল বলছে হ্যাঁ, এবং এই রূপান্তরটা হলো সমানুপাতিক। বুঝছো? তাহলে জুলের মতবাদ হচ্ছে কাজকে সম্পূর্ণভাবে তাপে অথবা তাপ থেকে সম্পূর্ণভাবে কাজ পাওয়া পসিবল, এবং তাপ এবং কাজের এই রূপান্তরটা পরস্পরের সমানুপাতিক হয়। তো ডাব্লু প্রপোর্শনাল টু কিউ। আসো আমরা দেখি, ডাব্লু হলো কাজ আর কিউ হচ্ছে তাপ। এটাকে যদি আমরা সমান করে লিখি তাহলে ডাব্লু ইকুয়াল টু জে কিউ। জে হচ্ছে এখানকার সমানুপাতিক ধ্রুবক। এই সমানুপাতিক ধ্রুবকটাকে অনেক নামে ডাকা হয়, যেমন তাপের যান্ত্রিক সমতা, বা জুল যেহেতু আবিষ্কার করেছেন এই জন্য জুলস ইকুইভ্যালেন্ট বা জুল তুল্যাঙ্ক বলা হয়। জে ইকুয়াল টু ডাব্লু বাই কিউ লেখা যায়। গত বছরের প্রশ্নটা এই পেজ থেকে আসলো। আচ্ছা আমি এর মাঝে অনেক কিছু বলতে ভুলে গেছি।
পাইরোমিটারে বস্তুর কোন ধর্ম ব্যবহার করা হয়? পাইরোমিটারে বস্তুর কোন ধর্ম ব্যবহার করা হয়? এটাও মেডিকেল অ্যাডমিশনে আসছে। 16তম সূত্রের উপর কোন যন্ত্র তৈরি করা হয়েছে? ওইটাও মেডিকেল অ্যাডমিশনে আসছে। তারপরে এইটা তাপের যান্ত্রিক সমতার একক কি? এটাও মেডিকেল অ্যাডমিশনে আসছে। তাপের যান্ত্রিক সমতার একক হচ্ছে জুল পার ক্যালোরি। এসআই পদ্ধতিতে মান এবং একক দুটাই দেওয়া আছে, 4.2 জুল পার ক্যালোরি। এটা গতবার প্রশ্ন আসছে পরীক্ষা অ্যাডমিশনে, যে তাপের যান্ত্রিক সমতার একক কি? জুল পার ক্যালোরি। মান কত? 4.2 জুল পার ক্যালোরি। এখান থেকে আমরা এটাও বলতে পারি যে 1 ক্যালোরি সমান কত জুল? বলো তো ভাইয়াপুরা, 1 ক্যালোরি সমান কত জুল? ফোর পয়েন্ট টু জুল। আর 1 জুল সমান কত ক্যালোরি জানো? (0.24 ক্যালোরি। এটাও মনে রাখবা, 1 জুল সমান 0.24 ক্যালোরি। উল্টা। আর সিজিএস পদ্ধতিতে এই একক এবং মানটাও পড়তে পারো, 4.2 × 10⁷ আর্ক ক্যালোরি। তো এখান থেকে একটা প্রশ্ন আসছে তাপের যান্ত্রিক সমতা থেকে, আবারও আসতে পারে। ওকে, এরপর আসো, জুল একাই সূত্র দিয়েছেন এমন না, প্রথম সূত্রের উপর আরও অনেকেই বিভিন্ন মতবাদ দিয়েছেন। তার একটা কথা বলেছেন ক্লসিয়াস। উনি বলেছেন যে ভাই কোনো সিস্টেমে তাপ দিলে কাজ হবে, কথা ঠিক আছে, কথা ভুল নাই, কিন্তু আর একটা জিনিস হবে, তাপ দিলে কাজ হবে, সাথে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। জুলের চেয়ে এই মতবাদটা একটু ভিন্ন হলো, এটা ক্লসিয়াসের মতবাদ। ঠিক আছে, অর্থাৎ উনি বলেছেন কিউ ইকুয়াল টু ডাব্লু, তো ঠিক আছে, কিন্তু ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লু, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস কাজ। তাহলে তাপ দিলে সেটা কিছুটা কাজ করবে আর কিছুটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে। এটা ক্লসিয়াসের মতবাদ। জুলের মতবাদ ছিল ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লু, অর্থাৎ তাপ দিলে কাজ হবে, সমান সমান কাজ হবে। কিন্তু ক্লসিয়াস একটুখানি চেঞ্জ করে দিয়েছেন, মেইন থিম সেম, একটুখানি আলাদা। দেখো এখানে তাপ দেওয়া হচ্ছে, এটা একটা সিলিন্ডার, সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে এবং সেই গ্যাসটা প্রসারণ হচ্ছে, ফলে গ্যাসটা পিস্টনকে ঠেলে দিচ্ছে, ফলে এই পিস্টনটা এসে চাকা ঘোরাচ্ছে। এভাবে এই যে চাকা ঘোরে, দেখতে পাচ্ছ? তো এইভাবে প্রথম দিকে চাকা ঘোরানো হতো, মেশিন ইঞ্জিন চালানো হতো, এখন আরও অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কার হয়েছে। আচ্ছা, প্রথম সূত্রের তাৎপর্য, এই যে আমরা প্রথম সূত্র পড়লাম যে তাপকে কাজে রূপান্তর করা যায়, এর কিছু তাৎপর্য আছে, যেমন তাপ এবং কাজের মধ্যে এই সূত্র সম্পর্ক স্থাপন করে। শক্তির সরবরাহ ছাড়া যে কাজ পাওয়া অসম্ভব, এটা এই সূত্র প্রমাণ করে। তাপ এবং কাজ পরস্পরের সমতুল্য একটা জিনিস, এটা শক্তির নিত্যতা সূত্রের একটা বিশেষ রূপ, কারণ এখানে যতখানি তাপ দিচ্ছ ততখানি কাজ হচ্ছে, বেশিও হচ্ছে না, কম হচ্ছে না, অর্থাৎ শক্তির সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, শুধু পরিবর্তন বা রূপান্তর হচ্ছে। এগুলোই প্রথম সূত্রের তাৎপর্য। আচ্ছা, প্রথম সূত্রের সমীকরণটা আমরা আবারও দেখছি, ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লু, ডিডাব্লু ইকুয়াল টু পিডিভি লেখা যায়, ডিডাব্লু ইকুয়াল টু প্রেশার আর ভলিউম চেঞ্জ, এটা কাজের সমীকরণও বলা যায় আমরা, কাজ ইকুয়াল টু চাপ গুণ আয়তনের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা কিছু তাপগতীয় পরিবর্তন পড়ব। আগে নামগুলা দেখো। তাপগতিবিদ্যায় 4 রকমের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়: সমুষ্ণ পরিবর্তন, রুদ্ধতাপীয় পরিবর্তন, সম আয়তন পরিবর্তন, সমচাপ পরিবর্তন। ইংলিশগুলা কি? আইসোথার্মাল চেঞ্জ, অ্যাডিয়াবেটিক চেঞ্জ, আইসোকোরিক চেঞ্জ, আইসোবারিক চেঞ্জ। ইংলিশগুলাও মনে রাখতে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশনে অনেক সময় ইংলিশেও অপশান থাকে। তুমি বলতে পারবা না যে ভাইয়া বা স্যার আমি তো বাংলা ভার্সনের ইংলিশে দিছেন কেন, বলার অপশান নেই। ঠিক আছে, তাই
বাংলা ইংরেজি দুটো সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? ওকে, তো আইসোথার্মাল মানে মনে রাখবে, আইসো মানে একই, থার্ম মানে তাপমাত্রা, মানে উষ্ণতা বা তাপমাত্রা একই, সম উষ্ণ পরিবর্তন। অ্যাডিয়াবেটিক, এ মানে না, ডিয়া মানে মাঝখান দিয়ে চলাচল করা, যেখানে তাপ আদান প্রদান হতে পারে না তাকে বলা হয় অ্যাডিয়াবেটিক চেঞ্জ। আইসোকোর, কোর মানে হচ্ছে আয়তন, আইসো মানে হলো একই, তাহলে একই আয়তন বিশিষ্ট প্রক্রিয়া আইসোকোরিক চেঞ্জ। আর বার মানে হচ্ছে চাপ, যেমন তোমরা মনে হয় পড়েছো যে বায়ুচাপ নির্ণয়ের যন্ত্রের নাম কি, ব্যারোমিটার। তো আইসোবেরিক চেঞ্জ মানে হলো সমচাপ পরিবর্তন, সমচাপ পরিবর্তন, ঠিক আছে? তো আমরা একটা একটা করে প্রক্রিয়ায় আসি। প্রথমেই হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল প্রসেস। যেটুকু মনে রাখতে হবে, এই প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে, তাহলেই হবে। এই প্রক্রিয়ায় শুধুমাত্র একটা রাশি স্থির থাকবে, সেটা হচ্ছে তাপমাত্রা। চাপ এবং আয়তনের পরিবর্তন হবে। তাপগত যে চলরাশি পিভিটি, তাপগত স্থানাঙ্ক যে তিনটা, তার মধ্যে এখানে তাপমাত্রা স্থির থাকবে, এই দুটার পরিবর্তন হতে পারবে। তাহলে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাকে বলা হয় সমুষ্ণ প্রক্রিয়া। এটা সংজ্ঞা হিসেবেও মনে রাখতে হবে। কোন প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে? সমুষ্ণ প্রক্রিয়ায়। বা যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে তাকে কি বলে? সমুষ্ণ প্রক্রিয়া। দেখো এখানে তাপমাত্রা স্থির রাখার জন্য আয়তন এবং চাপের পরিবর্তন হচ্ছে। কোনো সিলিন্ডারে যদি আমরা তাপমাত্রা দিতে থাকি, তাপমাত্রা বাড়বে, এই যেন তাপমাত্রা বাড়তে না পারে তাই আয়তন বেড়ে যাবে, চাপ বাড়বে, কিন্তু তাপমাত্রা ঠিক থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সমুষ্ণ প্রক্রিয়ার সমীকরণে আসি। আমরা ক্লোজেসের সমীকরণ থেকে দেখেছিলাম ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, আর আমরা এটাও দেখলাম যে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপের কোনো পরিবর্তন হয় না, তাপ নির্দিষ্ট থাকে। তো তাপের যেহেতু পরিবর্তন হয় না, তোমরা কি বলতে পারো কোনো সিস্টেমে তাপ ঢোকেও না, বেরো হয় না, তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান কত বলো তো? কোনো একটা সিস্টেমে তাপ ঢোকেও না, বেরো হয় না, তাহলে তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হচ্ছে 0। সিস্টেমে যদি কোনো তাপমাত্রা বৃদ্ধি না পায় বা হ্রাস না পায়, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান 0 হয়। ওকে, তো যদি ডিউ এর মান 0 হয়, এটার মান যদি ভাই 0 হয়, তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ হয়, অর্থাৎ সিস্টেমে যে তাপ দিবা সেটা কাজে পরিণত হবে। তাহলে যখন সিস্টেমে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তখন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান হয় 0, এবং সেই হিসেবে সমুষ্ণ প্রক্রিয়া যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় প্রদত্ত তাপ কাজে পরিণত হয়, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ। অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমে যে পরিমাণ তাপ দিবা পুরাটাই কাজে পরিণত হবে। এটা এইভাবেও এমসিকিউতে আসতে পারে যে কোন প্রক্রিয়ায় সিস্টেমে প্রদত্ত তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, বলো? কোন প্রক্রিয়ায় সিস্টেমে প্রদত্ত তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়? সমুষ্ণ প্রক্রিয়ায়, ঠিক আছে? অথবা কোন প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান 0 হয়? তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায়। সমুষ্ণ প্রক্রিয়া থেকে মোটামুটি এই কথাগুলোই লাগবে। তাহলে সমুষ্ণ প্রক্রিয়া থেকে আমরা জানলাম এখানে তাপমাত্রা স্থির থাকে, এখানে ডিকিউ ইকুয়াল টু ডিডাব্লিউ হয়, এবং এখানে ডিইউ এর মান 0 হয়। ওকে, এবার আসো রুদ্ধতাপীয় পরিবর্তন। এখানে তাপ স্থির থাকে। সমুষ্ণ পরিবর্তনে যেমন তাপমাত্রা স্থির থাকে, রুদ্ধতাপীয় পরিবর্তনে তাপ স্থির থাকে। তাপ বাড়েও না, কমেও না। গাড়ির টায়ার ফেটে গেলে বা বায়ুতে শব্দের বেগ, এগুলা হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের সমীকরণ বা উদাহরণ। আমরা সমীকরণে চলে আসি। আমরা বলেছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ ঢোকেও না, বেরো হয় না। তাপ যদি না ঢোকে, না বের হয়, তাহলে তাপের পরিবর্তনের মান হবে 0, অর্থাৎ ডিকিউ ইকুয়াল টু 0 হবে। আর ডিকিউ ইকুয়াল টু 0 হলে
ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিউ হবে, অথবা ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ হবে, একই কথা। রুদ্ধতাপীয় পরিবর্তনে কোন রাশির পরিবর্তনের মান শূন্য হয় বলো তাহলে? ডিকিউ, তাই না? রুদ্ধতাপীয় পরিবর্তনে ডিকিউ এর মান শূন্য হয়, তাহলে ডিডাব্লিউ ইকুয়াল টু মাইনাস ডিউ হয় অথবা ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ হয়। আর আমরা এটা বলতে পারি যে রুদ্ধতাপীয় সংকোচন হলে কোনো সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায়, আর রুদ্ধতাপীয় প্রসারণ হলে সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায়। জাস্ট একটা সিলিন্ডার ধরো, হ্যাঁ, আর মনে করো এটা একটা পিস্টন, তুমি এই পিস্টনকে ঠেলে এটাকে নিচে নামাই দিছো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, তাহলে এই গ্যাসগুলা এইটুকুর মধ্যে আবদ্ধ হয়ে গেল, এদের মধ্যে এখন সংঘর্ষ বাড়বে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন ঘটালে তাপমাত্রা বেড়ে যাবে। আর এটাকে যদি আবার প্রসারিত করো, তাহলে গ্যাস ছড়াই যাবে চারপাশে, ফলে সিস্টেম শীতল হয়ে যাবে। তো এই দুটো কথা মনে রাখতে হবে ভাই, এগুলো পরীক্ষায় সেন্টেন্স আকারে দেয় যে রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা হ্রাস পায়, ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। আর রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা কি হয়? বৃদ্ধি পায়। এটা তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে তাপমাত্রা বাড়বে কমবে, তাপের আদান প্রদান হবে না, তাপমাত্রা ঠিকই বাড়বে বা কমবে। ঠিক আছে। সম আয়তন প্রক্রিয়া, এটা থেকে বলার কথা দুইটাই, এই যে প্রক্রিয়ায় আয়তন সমান বা স্থির থাকে সেটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। উদাহরণ কি? চলন্ত গাড়ির টায়ার, এখানে সম আয়তন প্রক্রিয়া চলে। সম আয়তন প্রক্রিয়ায় কোন রাশির পরিবর্তনের মান 0 হয়? ডিভি। সম আয়তন মানে তো আয়তন স্থির, আয়তনের কোনো পরিবর্তন নাই, তাহলে ডেল ভি এর মান 0। আর আমরা জানি পি ডিভি মানে হলো কাজ, ডিডাব্লিউ ইকুয়াল টু পি ডেল ভি, তাই না? তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কাজের মান কত হবে? ডেল ভি এর মান যেহেতু 0, পুরা কাজের মানও 0, তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান কত হবে? 0 হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে কোন প্রক্রিয়ায় কৃত কাজের মান 0 হয়। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান 0 হয়। ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে সমচাপ পরিবর্তন, যে প্রক্রিয়ায় চাপ ধ্রুব থাকে তাকে সমচাপ প্রক্রিয়া বলে। এটা থেকে আর তেমন কিছু নাই। আচ্ছা, তো এখান থেকে আসো দেখি তোমাদেরকে কয়টা কোশ্চেন ধরি। প্রথমেই বলো ডিইউ ইকুয়াল টু 0 কোন প্রক্রিয়ায়? প্রক্রিয়ার নাম কি? ওকে, সমষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের মান 0। ডিডাব্লিউ ইকুয়াল টু 0 কোন প্রক্রিয়ায়? কাজ, কোন প্রক্রিয়ায় কৃত কাজের মান 0? সম আয়তন, সম আয়তন প্রক্রিয়ায় কৃত কাজের মান 0। কোন প্রক্রিয়ায় ডিকিউ এর মান 0? গুড, এই তো তোমরা সব পারো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর মান 0। তাহলে এই যে তাপগতীয় পরিবর্তন থেকে আমরা এই কথাগুলো মনে রাখতে পারি। ওকে, চলো সামনে যাই। তাপগতীয় সিস্টেম,
তাপগতীয় প্রক্রিয়া দেখলাম আমরা, সমউষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন, সমচাপ। এবার আমরা দেখব তাপগতীয় সিস্টেম। তাপগতীয় সিস্টেম আছে 3 প্রকার: উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম মানে কি? এটার উদাহরণ হচ্ছে ঢাকনা খোলা হাঁড়ি। ঢাকনা খোলা হাঁড়িতে মনে করো ভাইয়া তুমি পানি রেখে তাপ দিচ্ছ, তাহলে ওই হাঁড়ি থেকে পরিবেশের সাথে তাপ এবং মানে তাপ শক্তি এবং ভর উভয় বিনিময় হবে, তাই না? এটাকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম। যেমন এই হচ্ছে আমাদের একটা পাতিল, মনে করো এই হলো পানি, নিচ থেকে আমরা দিচ্ছি প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর রেচন অঙ্গ। বলো তারে প্লাটিহেলমিনথিস পর্বের রেচন অঙ্গ কি? গত 2 দিন আগেই পড়ছো তোমরা। শিখা কোষ, তাই না? হ্যাঁ, আগুনের শিখা দিচ্ছি। তাহলে এই যে পানি আর এই যে আগুন, পানি মনে করো ফুটতেছে, পানি বাষ্প হয়ে এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই যে পানির বাষ্প বের হয়ে গেল, ভর কিন্তু হ্রাস পাইল। আবার এই দিক দিয়ে যে তাপটা ঢুকতেছে হাঁড়ির এদিক দিয়ে কিন্তু বেরো হয়, উপর দিয়েও বের হয়, তাই না? তার মানে শক্তিরও আদান প্রদান হয়। তাহলে যে প্রক্রিয়ায় ভর এবং শক্তি উভয় বিনিময় হয় তাকে আমরা বলবো উন্মুক্ত সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা ঢাকনা লাগাই দিই। ঢাকনা লাগাই দিলে কি হবে? বদ্ধ সিস্টেম হবে। আর বদ্ধ সিস্টেমে তোমরাই বলো তো ভাইয়া, এই ঢাকনা যদি আমরা লাগাই দিই কোনটার বিনিময় আর হবে না? পানির নাকি তাপ শক্তির? কোনটার বিনিময় বন্ধ হয়ে যাবে ঢাকনা লাগাই দিলে? গুড, বদ্ধ সিস্টেম। তাহলে এখানে পানি বের হতে পারবে না। এখন ঢাকনা লাগানো হাঁড়ি থেকে পানি বের হয় নাকি? তাহলে ভরের বিনিময় হতে পারবে না, শুধু শক্তির বিনিময় হবে। তাহলে এটা কি ধরনের সিস্টেম? বদ্ধ সিস্টেম। তাহলে আমাদের আর মুখস্থ করার দরকার আছে উন্মুক্ত আর বদ্ধ সিস্টেমে কি বিনিময় হয়? সিম্পল কথা, উন্মুক্ত সিস্টেমে ভর শক্তি উভয় বিনিময় হয়, আর বদ্ধ সিস্টেমে ভরের বিনিময় হতে পারে না, ঢাকনা লাগানো আছে, শুধু শক্তির বিনিময় হয়, ঠিক আছে? আর যদি আসো ফ্লাস্ক, বলো এইখানে কোনটার বিনিময় হয়, ভর না শক্তি? ফ্লাস্ক, ঢাকনা লাগানো ফ্লাস্কে ওইটাতে আসলে কিছুই বিনিময় হয় না, ওটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। তোমাদের কাছে বই থাকলে তোমরা বইয়ে লিখে রাখতে পারো, ওপেন মানে তো উন্মুক্ত, ক্লোজ মানে তো বদ্ধ, কিন্তু বিচ্ছিন্ন সিস্টেমের উদাহরণ কোনটি? আইসোলেটেড সিস্টেম। ইংলিশে তাপ অর্থাৎ শক্তি এবং ভরের কোনো পরিবর্তন হয় না। যেমন তুমি যদি ফ্লাস্কের মধ্যে চা রেখে দাও, ঢাকনা লাগায় রাখো, তাহলে এখানে চা গরম থাকবে, মানে তাপ বা শক্তির আদান প্রদান হবে না, এবং ঢাকনা লাগানো অবস্থায় ভরেরও আদান প্রদান হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম, ঠিক আছে ভাইয়াপুরা? তাহলে ঢাকনা লাগানো অবস্থায় ফ্লাক্স হচ্ছে একটা বিচ্ছিন্ন সিস্টেম, ওকে, বা আইসোলেটেড সিস্টেম। তো তোমাদেরকে এখন একটা কোশ্চেন ধরি, যে ধরো তুমি যদি আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম যদি তুমি ফ্লাস্কের মধ্যে রেখে দাও, তাহলে বলো তো আইসক্রিমকে আইসক্রিমই থাকবে না গলে যাবে? ঠান্ডাই থাকবে নাকি গলে যাবে? ঠান্ডাই থাকবে। যেহেতু ফ্লাস্কের মধ্যে তাপের আদান প্রদান হয় না, তাহলে তুমি যদি বরফ রেখে দাও, বরফ বরফই থাকবে, আইসক্রিম আইসক্রিমও থাকবে, বুঝছো?
অবাক লাগতেছে না ব্যাপারটা? আসলে ছোট থেকে আমরা ফ্লাস্কের মধ্যে শুধু গরম পানি রেখে অভ্যস্ত। আমরা ভাবি যে ফ্লাস্ক শুধু গরম জিনিসকে গরম রাখে, আসলে কি তাই? অ্যাকচুয়ালি না রে, ফ্লাস্ক এমন জিনিস যেটা গরম জিনিসকে গরম রাখে, ঠান্ডা জিনিসকে ঠান্ডা রাখে। ও তাপের আদান প্রদান হতে দেয় না, যেটা যেমন ছিল তাকে তেমনই রাখে। বুঝেছ? অদ্ভুত লাগছে না? আচ্ছা, তাহলে তোমরা দেখো, ধরো প্রচণ্ড গরমের দিনে, দোয়া করে ইনশাল্লাহ তোমরা সবাই মেডিকেলে চান্স পাও। মেডিকেলে কিন্তু অনেক ক্লাস করতে হবে, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। পারবা তো ইনশাআল্লাহ? পড়াশোনা আছে মেডিকেলে ভালোই, কিন্তু পড়াশোনার ভ্যালুও আছে। পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করে মানুষের চিকিৎসা দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করা যায় মেডিকেলে এসে। পড়াটা বৃথা যাবে না। তুমি একটা সেন্টেন্স পড়লেও ওটা কারো না কারো জীবন বাঁচানোর কাজে লাগবে। ওকে? তো লম্বা সময় ক্লাস হয়, 6 ঘন্টা, সকাল 8টা থেকে দুপুর 2টা। এর মাঝে আমরা টায়ার্ড হয়ে যাই। তো ফ্লাস্কে পানি নিয়ে যাবা, ফ্রিজে ঠান্ডা বরফ পানি, এবং দুপুরের ওই তপ্ত গরমে তুমি ফ্লাস্ক থেকে একদম শীতল পানি খেতে পারবা দুপুর 2টার দিকেও, কারণ পানি গরম হবে না, ঠান্ডাই থাকবে। বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো। তুমি যদি দুপুর 2টার দিকে প্রচণ্ড গরমের দিনে ফ্লাস্ক থেকে পানি খাও, মানুষকে তোমার কাছে ওই পানি চাইবে কি চাইবে না বলো তো? পানি চাইবে না। মানুষ ভাববে আর এই গরমের মাঝে এই বেটা এই ফ্লাস্ক থেকে কি খায়, কি গরম পানি খায় না গরম চা খায়? কারণ মানুষের সাইকোলজি বলে ফ্লাস্কের মধ্যে শুধু গরম জিনিসই থাকে, তাই না? তোমার কাছে কেউ চাইবে না যে ভাই আমার একটু পানি দে আমি খাই। এমনিতে গরমে বাঁচি না, আবার এই পাগলে খাচ্ছে গরম পানি। কিন্তু তুমি কি খাইতেছো, গরম পানি না ঠান্ডা পানি বলো? তুমি খাচ্ছ ঠান্ডা পানি, একদম ফ্রিজের শীতল ঠান্ডা পানি। বুঝছো? আচ্ছা, তাইলে তুমি আরামে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা থাকতে পারবা। ওকে, ওটা বিচ্ছিন্ন সিস্টেম। আচ্ছা, এরপরে আসো, আমরা যে সমষ্ণা রুদ্রতাপীয় পরিবর্তন এগুলো পড়লাম। তো সমষ্ণ এবং রুদ্রতাপীয় পরিবর্তনের কিছু পার্থক্য আছে বা শর্ত আছে, শর্তই বলতে পারো। আমরা এগুলো একটু মনে রাখবো, এমসিকিউতে আসে। এই টপিক থেকে কখনো এমসিকিউ আসে নাই, এই সমষ্ণ পরিবর্তনের শর্ত থেকে কখনোই এমসিকিউ আসে নাই। তাই আমি ধরে নিতে পারি এবছর এখান থেকে প্রশ্ন আসবে। এবং আমি গত 3 বছর 4 বছর ক্লাস নেওয়ার সময় প্রতিবারই বলি যে এই সমষ্ণ পরিবর্তনের 4টা শর্ত থেকে এখন পর্যন্ত একবারও প্রশ্ন আসে নাই। তো এটাতে স্টার মার্ক দাও, এবার আসবে, কিন্তু আসে না। কিন্তু এবার আমি বলতেছি যে না, এবার আসবে। ঠিক আছে, তোমরা স্টার মার্ক দিয়ে নাও। সমষ্ণ পরিবর্তনের 4টা শর্ত। প্রথম শর্ত, এখানে পাত্র হতে হবে সুপরিবাহী, এখানকার চারপাশের তাপ ধারণ ক্ষমতা হতে হবে উচ্চ, সমষ্ণ পরিবর্তনের জন্য প্রক্রিয়া ধীরে ধীরে সংগঠিত করতে হবে, আর এখানে তাপমাত্রা স্থির থাকবে। কি স্থির থাকবে? তাপমাত্রা। এই 4টা শর্ত পূরণ করলে সেটা সমষ্ণ পরিবর্তন হবে। হ্যাঁ, ইনশাল্লাহ এবার এখান থেকে প্রশ্ন আসবে। দেখা যাক এবার আসে কিনা। তাহলে সমষ্ণ পরিবর্তনের শর্ত আবারও বলছি, সুপরিবাহী পাত্র লাগবে, চারপাশের তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে, ধীরে ধীরে প্রক্রিয়াটা সংগঠিত হতে হবে, এবং আলটিমেটলি তাপমাত্রা স্থির থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর রুদ্রতাপীয় পরিবর্তন হচ্ছে উল্টা, জাস্ট উল্টা। যেমন এখানে সুপরিবাহী, ওইখানে লাগবে কুপরিবাহী। এখানে তাপ ধারণ ক্ষমতা উচ্চ, এখানে হচ্ছে নিম্ন। এখানে ধীরে ধীরে সংগঠিত হয়, এখানে দ্রুত সংগঠিত হয়। এখানে তাপমাত্রা স্থির থাকে, এখানে তাপ স্থির থাকে। সিম্পল ব্যাপার, এটা পড়লে আর ওটা পড়া লাগবে না। ওকে? আচ্ছা, ঠিক আছে, আসুক না আসুক পড়তে তো আমাদের হবেই না। আচ্ছা, ওকে, দেখো একটা অঙ্ক আছে, তোমরা এটা পারবা? আগে ট্রাই করো। একটা সিলিন্ডারে 300 কেলভিন তাপমাত্রা আছে এবং 4 অ্যাটমসফিয়ার চাপে 10 লিটার গ্যাস আছে। সমষ্ণ প্রক্রিয়া চাপ দ্বিগুণ করা হলে সিলিন্ডারের আয়তন কত হবে? আয়তন ছিল আগে 10 লিটার। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া বলেছে, তোমরা কি জানো ভাইয়াপুরা সমষ্ণ প্রক্রিয়া কার সূত্র মেনে চলে? বয়েলের সূত্র, তাই না?
এবং আমরা জানি বয়েলের সূত্র হচ্ছে P1 V1 ইকুয়াল টু P2 V2। বয়েলের সূত্র বলে চাপ বাড়লে আয়তন কমে, স্থির তাপমাত্রায় চাপ বাড়লে আয়তন কমে। তো যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, তার মানে তাপমাত্রা স্থির, তো তার এই সমীকরণ আমরা পাই এখানে P1 এর মান কত 4, V1 এর মান কত 10, প্রেসার দ্বিগুণ করা হয়েছে 2V2, তাহলে V2 এর মান হবে এইখান থেকে 2 ঘনের জন্য 2 দিয়ে ভাগ দিলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ দিলে কত হবে 2। আমি তো একটু ভুল লিখছি, P1/P2 V1/V2 হবে, এই রে মিস হয়ে গেছে। P1 তাহলে V2 আসে 5। তাহলে 5, তাই না? P1 P2 V1 V2, এটা হচ্ছে বয়েলের সূত্র। এখান থেকে আমরা জানি প্রথম চাপ হচ্ছে 4, পরবর্তী চাপ দ্বিগুণ করা হয়েছে। এটাকে যদি তোমরা এই সমীকরণ দিয়ে হিসাব করতে না চাও, জাস্ট সিম্পলি বলো, সেটা হচ্ছে, আমি এগুলা মিশাই দেই, আমি সিম্পলি বলতেছি, এই ক্যালকুলেশন করে অ্যান্সার বের করতে যে সময়টুকু লাগবে তার চেয়েও সহজ করে বলতেছি। যদি দেখো এখানে বলেছে চাপ 4, আয়তন 10, চাপ দ্বিগুণ করা হলো, আয়তন কত হবে? তো সমষ্ণ পরিবর্তন বয়েলের সূত্র মেনে চলে। বয়েলের সূত্র অনুযায়ী চাপ বাড়ালে আয়তন কমে, চাপ দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে বলো? চাপ বাড়ালে আয়তন কমে, চাপ যদি দ্বিগুণ করি আয়তন কত হবে? সূত্র বাদ দিয়ে এইভাবে আসো, সূত্র লিখতে তখন ভুল হয়েছিল। হাফ, তাহলে দেখো চাপ বাড়ালে আয়তন কমে, এবং এটা হচ্ছে সমানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? বা V=1/P। তাহলে যদি আমরা চাপ দ্বিগুণ করি আয়তন অর্ধেক হবে। আগের আয়তন ছিল 10 লিটার, পরের আয়তন হবে 5 লিটার। এইভাবে যদি চিন্তা করো, তোমার সূত্র লিখতেও হবে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সূত্র আর লেখারও প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে। এরপর আসো মোলার আপেক্ষিক তাপ, মোলার তাপ ধারণ ক্ষমতা। তোমরা বলতে পারবা পানির আপেক্ষিক তাপ কত? বলো দেখি। মনে আছে 4200, এককটা ইম্পর্টেন্ট, 4200 জুল পার কেলভিন পার মোল নাকি পার কেজি, এইটা হচ্ছে আমার কোশ্চেন। পানির আপেক্ষিক তাপ 4200 তো ঠিক আছে, জুল পার কেলভিন পার কেজি। অ্যাকচুয়ালি তোমরা আবার মোল বইলো না কেন? কারণ কঠিন বা তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করা হয় কেজিতে, আর গ্যাসের আপেক্ষিক তাপ নির্ণয় করা হয় মোলে।
তাহলে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে জুল পার মোল পার কেলভিন, কিন্তু পানির মোলার আপেক্ষিক তাপ হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। কঠিন বা তরলের ক্ষেত্রে কেজিতে প্রকাশ করা হয়, আর গ্যাসের ক্ষেত্রে মোলে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো আমরা যেহেতু গ্যাস নিয়ে পড়ছি, এটা মোলে প্রকাশ করা হয়, তাই এটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। ওকে, তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ। তাহলে এককটা আসে জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, ওকে। এটা 2 রকম আছে, কনস্ট্যান্ট প্রেসারে সিপি স্থির চাপে, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে সিভি স্থির আয়তনে। সিপি আর সিভি দুইটা, কোনটার মান বড় বলো তো, সিপি না সিভি? সিপি ইজ গ্রেটার দেন সিভি। ওকে, এবং সিপি মাইনাস সিভি এই দুইয়ের পার্থক্য কত? আর যেটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, বা সার্বজনীন গ্যাস ধ্রুবকও বলা হয়। তোমাদের আর এর মান মনে আছে এসআই এককে? এটা তোমরা ফিজিক্সে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো, মানে মনে হয় যে সব চ্যাপ্টারেই পড়ছো। আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন। তো এখান থেকে আমি একটা কোশ্চেন বলতে পারি তোমাদেরকে যে ভাইয়া বলো তো, যে কোনো 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতখানি তাপ প্রদান করতে হবে? 1 মোল গ্যাসের তাপমাত্রা, এই প্রশ্নটা এভাবেই দিতে পারি আমরা, কোনো ডাটা দেওয়া নাই, ডিরেক্ট লেখা। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতখানি তাপ দিতে হবে? উত্তর কি বলবা? উত্তর কিন্তু ওই আগেরটাই, 8.314 জুল তাপ দিতে হবে। বুঝছো তো জিনিসটা? কারণ আমরা জানি মোলার গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে 8.314 জুল তাপ দিতে হবে। ঠিক আছে, আর এর মানটাই। আর অন্যদিকে আমরা জানি সিপি বাই সিভি ইকুয়াল টু গামা। ওকে, গ্যাসের ক্ষেত্রে গামার মান আছে, বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন। 1 পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে 1.67, দ্বিপারমাণবিকের ক্ষেত্রে গামা আর মান হচ্ছে 1.40, বহু পারমাণবিকের ক্ষেত্রে 1.33। তো তোমরা আমাকে বলো যে নিষ্ক্রিয় গ্যাসের গামার মান কত, কোনটা হবে বলো? আমরা 3 ধরনের গ্যাসের গামার মান দেখলাম, তোমরা বলো নিষ্ক্রিয় গ্যাসের গামার মান কত। তাহলে তোমাকে আগে বুঝতে হবে নিষ্ক্রিয় গ্যাসের পরিচয়, এটা কি 1 পারমাণবিক, দ্বিপারমাণবিক নাকি বহু পারমাণবিক? ক্লাস কখন শেষ হবে? ঠিক আছে, আমরা প্রথম সূত্র পড়েই শেষ করব, যেহেতু তোমাদের প্র্যাকটিক্যাল আছে। হ্যাঁ, আমরা জানি ভাইয়া নিষ্ক্রিয় গ্যাসরা হচ্ছে 1 পারমাণবিক, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, তাই না? এরা 1 পারমাণবিক গ্যাস। আর এদের তাহলে গামার মান হবে 1.67। ঠিক আছে, গামার কিছু গুরুত্ব আছে। গামার সাহায্যে আণবিক বিন্যাস জানা যায়, গ্যাসের আণবিক বিন্যাস, শব্দের বেগ নির্ণয় করা যায়, রোধতাপীয় প্রক্রিয়া পর্যালোচনা করা যায়। আমরা প্রশ্ন দিই যে নিচের কোনটি গামার গুরুত্ব নয়, 3টা অপশনের সাথে আরেকটা অপশন বানায় দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, মেয়ারের প্রকল্প, এখানে একটা তত্ত্ব আছে, একটা থিওরি বা হাইপোথিসিস বলতে পারো, প্রমাণিত না, অনুকল্প, যে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র
তাপমাত্রার উপর নির্ভর করে, আর কার উপর নির্ভর করে না। অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কার উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। ঠিক আছে, এটা তত্ত্ব হিসেবেই মনে রাখবা। প্রত্যাবর্তী প্রক্রিয়া, যে প্রক্রিয়া গিয়ে আবার ফেরত আসে সেটাকে আমরা বলি রিভার্সিবল প্রসেস বা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এটা সমান এবং বিপরীতমুখী হয়। এই প্রক্রিয়ায় কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হয়। কাজের ফলাফল সমান এবং বিপরীতমুখী হয় কোন প্রক্রিয়ায়? প্রত্যাবর্তী প্রক্রিয়ায়। এটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? আরেকটা ব্যাপার আছে, আসো দেখাই। মনে করো এ থেকে একটা প্রক্রিয়া বিতে গিয়েছে, বি থেকে সিতে গিয়েছে, সি থেকে আবার বিতে আসছে, বি থেকে এতে আসছে। এ থেকে বিতে যাওয়ার সময় সে মনে করো 10 জুল কাজ খরচ করেছে, মাইনাস হয়ে গেছে। আর বি থেকে সিতে যাওয়ার সময় মনে করো সে 20 জুল কাজ খরচ করেছে। এটা যদি প্রত্যাবর্তী প্রক্রিয়া হয় ভাইয়া, হ্যাঁ, সি থেকে বিতে আসার সময় সে তোমাকে আবার 20 জুল কাজ ফেরত দেবে, আর বি থেকে এতে আসার সময় সে তোমাকে আবার 10 জুল কাজ ফেরত দেবে। এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়ার শর্ত, যেখানে প্রত্যেক ধাপে কাজের ফলাফল সমান কিন্তু বিপরীত। এটা মাইনাস, এটা প্লাস। কাজের ফলাফল সমান কিন্তু বিপরীত। তাহলে এই যে আমাদের বইয়ে লেখা যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় প্রত্যেক ধাপে কাজের ফলাফল সমান এবং বিপরীত হয়, বুঝেছো ব্যাপারটা? ঠিক আছে, ওকে। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে ফিরে আসে তাকে রিভার্সেবল বা প্রত্যাবর্তী প্রক্রিয়া বলা হয়। এখানে প্রত্যেক ধাপে তাপ এবং কাজের ফলাফল সমান এবং বিপরীত হয়। ওকে, আচ্ছা। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় কোনো অপচয় হয় না এবং এটা ধীর গতির প্রক্রিয়া। এই দুটো হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। ধরো প্রত্যাবর্তী প্রক্রিয়া যদি একটা বলকে তুমি বাউন্স করো, ও সারা জীবন এরকম বাউন্স করতেই থাকবে। এখানে কোনো অপচয় নাই, এখানে এটা ধীরে ধীরে সম্পন্ন হয়। এটা প্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য। তো তোমরা বলো তো, পৃথিবী থেকে প্রত্যাবর্তী প্রক্রিয়া আদৌ আছে? এমন কোনো প্রক্রিয়া সংঘটিত হয় যেখানে অপচয় হয় না? না, অ্যাকচুয়ালি এরকম কোনো প্রক্রিয়া নাই। প্রত্যাবর্তী প্রক্রিয়া একটা ধীর প্রক্রিয়া, বৈশিষ্ট্য বলেছিলাম আমরা, মনে রাখবা। ধীর প্রক্রিয়া, উভমুখী প্রক্রিয়া, যায় আবার ফিরে আসে, তাপগত সাম্যাবস্থা বজায় থাকে। হ্যাঁ, এখানে কোনো অপচয় হয় না, অপচয়মূলক কোনো ফলাফল এখানে থাকে না। এটা একটা স্বতঃস্ফূর্ত না, আপনা আপনি প্রত্যাবর্তী প্রক্রিয়া হয় না। প্রত্যাবর্তী প্রক্রিয়া আপনা আপনি হয় না। ঠিক আছে, এরপরে আসো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। সহজ কথা, যেটা প্রক্রিয়া আবার ফিরে আসে না সেটাকে বলা হয় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, ইররিভার্সিবল প্রসেস। মানুষের মন ভাঙা কি প্রত্যাবর্তী না অপ্রত্যাবর্তী প্রক্রিয়া? বলো। গ্লাস ভেঙে গেলে সেটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, আর মন ভেঙে গেলে আচ্ছা ওইটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, আর ঠিক হয় না। বজ্রপাত অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। বল ফেলে দিলে সারা জীবন সেটা বাউন্স করতে থাকবে না, এক সময় থেমে যাবে। এটাও একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, অনেক অপ্রত্যাবর্তী প্রক্রিয়া আছে। প্রকৃতিতে ম্যাক্সিমাম প্রক্রিয়ায় অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, প্রত্যাবর্তী প্রক্রিয়া খুঁজে পাওয়া যায় না। ওকে, তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলো পড়বো। বজ্রপাত দিয়ে আমরা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার বৈশিষ্ট্য পড়তে পারি। যেমন তোমরা বজ্রপাত দেখছো না? বজ্রপাত কি ভালো লাগে? থান্ডার স্টর্ম, স্টার জলসা দেখবা, ওইখানে প্রত্যেক 5 মিনিট পর পর বজ্রপাত হয়। এই যে নাটকগুলাতে কিছু একটু বললেই দেখবা বজ্রপাত হইতেছে। যাই হোক, তো বজ্রপাতের ব্যাপারটা হয় এটা হঠাৎ, স্বতঃস্ফূর্ত, আপনা আপনি হয়, দ্রুত প্রক্রিয়া। এখানে সাম্যাবস্থা বজায় থাকে না, তাপগত সাম্যাবস্থা বজায় থাকে না। বজ্রপাত মাটিতে পড়ে আকাশ থেকে, আবার মাটি থেকে আকাশে ফেরত যায় না, তাই না? এটা একমুখী একটা প্রক্রিয়া, আর এটা প্রাকৃতিক প্রক্রিয়া। তাহলে বজ্রপাত দিয়ে আমরা অপ্রত্যাবর্তীর বৈশিষ্ট্যগুলো আশা করি মনে রাখতে পারবো, তাই না? যে হঠাৎ, স্বতঃস্ফূর্ত, আপনা আপনি হয়, দ্রুত প্রক্রিয়া,
তাপগতির সাম্যাবস্থা বজায় থাকে না এবং এটা একমুখী প্রক্রিয়া। সমস্ত প্রাকৃতিক প্রক্রিয়াগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। ওকে, ঠিক আছে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার উদাহরণ আলাদা করে পড়ার দরকার নাই। দুনিয়াতে যত প্রাকৃতিক প্রক্রিয়া আছে সবই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রথম সূত্র শেষ হলো। এরপরে আছে দ্বিতীয় সূত্র। তো আমরা এই পর্যন্তই রাখি। হ্যাঁ, তাহলে আমরা আজকে যা পড়লাম সেখান থেকে তোমরা ফিজিক্স পড়ার ব্যাপারে কি কি পরামর্শ নিতে পারো আমি একটু রিপিট করি। যে তোমরা যখন ফিজিক্স পড়বা মেডিকেল অ্যাডমিশনের জন্য, তোমরা বুঝতেই পারছো যে একটা পেজে 30টা 40টা 50টা পেজ থাকবে একটা চ্যাপ্টারে, কিন্তু অতগুলা পেজের সব পড়া তোমার জন্য মেডিকেল অ্যাডমিশনে লাগবে না। তোমার এক একটা পেজে হয়তো বা একটা বা দুটা লাইন লাগবে। সেই লাইনগুলো ক্লাসের সময়ই বা ক্লাসের আগেই মার্ক করে নিবা বা পড়ার সময় মার্ক করে ফেলবা। দেখো ভাই, ঠিক যখন মেডিকেল অ্যাডমিশন পরীক্ষার সামনে চলে আসবে তখন কিন্তু তোমাকে দ্রুত রিভিশন দিতে হবে। একদিনে পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রিভিশন দিয়ে ফেলতে হবে, এমনও একদিন আসবে। তুমি কি আজকে ইমাজিন করতে পারো যে তুমি একদিনের 12 থেকে 14 ঘন্টায় পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের 21টা অধ্যায় রিভিশন দিয়ে ফেলতেছো? এটা ইমাজিন করতে পারো? একটু কষ্ট হবে ইমাজিন করতে, কিন্তু এটা আমরা করে আসছি। আমি যখন অ্যাডমিশন দিয়েছিলাম ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদিনে শেষ রিভিশন দিয়েছি। একটা করে চ্যাপ্টার আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে রিভিশন শেষ হয়ে গেছে। কেমনে পসিবল? এইভাবে পসিবল। তাপগতিবিদ্যা চ্যাপ্টার বের করছি, প্রথম পেজ দেখছি, লেখা আছে তাপমাত্রা কাকে বলে, সংজ্ঞা পড়ছি, পরের পেজে চলে গেছি। ওখানে ছিল 0তম সূত্র থার্মোমিটার, পরের পেজে গেছি। বিভিন্ন থার্মোমিটারের নাম, স্কেলের মধ্যে সম্পর্ক, 1 মিনিট লাগছে পড়তে, পরের পেজে চলে গেছি। কিভাবে 1 মিনিটের মধ্যে পড়ছি? দাগানো আছে, যেটা দাগানো আছে সেটাই পড়ছি, একবার পড়ছি, দুইবার পড়ছি, পরের পেজে চলে গেছি। তাহলে তোমাকে ফাস্ট আগাতে হবে, স্লো হইলে টিকতে পারবে না। ফাস্ট আগাইতে চাইলে বই আগে থেকে গুছায় রাখতে হবে। বই গুছায় রাখার মানে হচ্ছে কোনটা পড়বো কোনটা পড়বো না আগে থেকে নির্ধারিত থাকবে। কোন লাইন থেকে বিগত বছরে মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন আসছে সেই লাইনটা মার্ক করা থাকবে, যেন আমি বুঝতে পারি যে এই জায়গা থেকে আসছে, এরকম কোশ্চেন আবারও আসবে। ঠিক আছে, তাহলে গিয়ে দ্রুত রিভিশন দিতে পারবে। না হলে একটা চ্যাপ্টার পড়তে 3 ঘন্টা লেগে যাবে, 20টা চ্যাপ্টার পড়তে 60 ঘন্টা লেগে যাবে। 3-4 দিন ধরে ফিজিক্স রিভিশন দিবা, তাহলে বায়োলজি কয়দিন রিভিশন দেবা? 20 দিন, 15 দিন? সম্ভব না। তো আমরা তো চাই চান্স পাইতে, তাই না? ফিজিক্স পড়াটা হবে এরকম, বই যখন যে চ্যাপ্টার পড়বা ওটাকে গুছায় রাখবা। মেডিকেলে যেসব তথ্য আসার মতো সেগুলোই পড়বা, বাকি কিছু পড়ার দরকার নেই। আর রিসেন্ট দিনগুলোতে অনুশীলনী থেকে অনেক প্রশ্ন আসে। বলা যায় যে 20টা প্রশ্ন যে আসে ফিজিক্সের, তার 18, 17, 15টাই আসে অনুশীলনী থেকে। তো অনুশীলনীতে যে সব প্রশ্ন মেডিকেলে আসার মতো সেই সব প্রশ্ন সব সলভ করবা। মেডিকেলে আসবে না কোনগুলা বই দেখাতে পারলে ভালো হতো। তোমরা তোমাদের অনুশীলনী বের করে দেখিও, অনেক গ্রাফের ম্যাথ আছে না, গ্রাফের কোনো কোয়েশ্চেন আছে না অনুশীলনীতে। যে কোনো ধরনের গ্রাফ বা লেখচিত্র মেডিকেল অ্যাডমিশনে আসে না, কোনো দিনও আসে নাই, তোমাদের বেলাতেও আসবে না। মেডিকেলের কোশ্চেনে কোনো ছবি থাকে না যে একটা সার্কিট এঁকে দিল, বললো যে এখানে রোধ কত, এরকমটা হবে না। তাহলে মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশনের জন্য তুমি অনুশীলনী থেকে সব ধরনের চিত্র যুক্ত কোশ্চেন বাদ, ওগুলা লাগবে না। ধরো বুয়েট, রুয়েট, কুয়েটে আসছে বড় বড় ম্যাথ, ওগুলাও তোমার লাগবে না, ওগুলা ওরা করবে যারা বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তোমার লাগবে না। তুমি পড়বা শুধু জ্ঞান আর অনুধাবনমূলকগুলা। বহুপদীগুলো পড়তে পারো, যদি তথ্যমূলক হয় বহুপদী পড়তে পারো, বাকি যেগুলো বড় বড় ম্যাথ সেগুলো তোমার লাগবে না। তাহলে বই পড়বা, অনুশীলনী কোশ্চেন সলভ করবা, ফিজিক্স প্রিপারেশন কমপ্লিট। ঠিক আছে, তাহলে আশা করছি যে আজকের ক্লাসে তোমরা এই তাপগতিবিদ্যা সম্পর্কে
প্রথম এবং ১৬তম সূত্র সম্পর্কে বুঝতে পেরেছো, কিভাবে পড়তে হয় জানতে পেরেছো। মেডিকেল প্রিপারেশনের সময় দ্রুত রিভাইজ কিভাবে দিতে হবে সেই স্ট্র্যাটেজি আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝেছো। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।